খুব ছোটবেলায় স্কুলের এক্সকারশনে একবার অযোধ্যা পাহাড় বেড়াতে এসেছিলাম। ঠিক অযোধ্যা পাহাড় নয়, আসলে আমাদের গন্তব্য ছিল পুরুলিয়া রামকৃষ্ণ মিশন। বাসের জানলায় উঁকিঝুঁকির যেটুকু মনে ছিল সেটুকু অন্ধকারে আবছা হয়ে আসা একটা পাহাড়ি রাস্তা। চোখ বন্ধ করলে যা দেখতে পেতাম এতদিন তা শুধুই এক বাস হৈ হৈ থেকে দূরে থমকে থাকা এক বগ্গা পাহাড়। প্রায় 22 বছর কেটে গেল সেই দৃশ্যকল্প থেকে বেরিয়ে আসতে। 22 বছর পর আজ আমার গায়ে শহুরে পরত। এখন গ্রাম দেখলে ভেতরে ভেতরে হু হু করে ওঠে আমার ছোটবেলা। মনে হয় খালি পায়ে খানিকটা দৌড়ে নি। মনে হয় আগুনের জাল দিয়ে একটা শীতের বিকেলকে ঘন করে নেমে আসুক অন্ধকার, ফিরে আসুক একটা হ্যারিকেনের সন্ধেবেলা। আসলে এই জার্নিটা যতটা না ভ্রমণ কাহিনী, তার চেয়েও বেশি ব্যক্তিগত স্মৃতির ছানি অপারেশন। আবার একটা নতুন ভিডিওয়ে আপনাদেরকে স্বাগত। আমরা এখন চান্ডিল ড্যাম থেকে বেরিয়ে যাচ্ছি পুরুলিয়ার দিকে। আমরা গতকাল কলকাতা থেকে জামশেদপুর এসেছিলাম, সেই ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে দিয়েছি। আমরা একদিনে জামশেদপুর যতটুকু ঘুরে দেখা যায় ততটুকু ঘুরে দেখেছিলাম এবং শেষ পর্যন্ত এসেছিলাম চান্ডিল ড্যামে। এই চান্ডিল ড্যামে ঘোরাঘুরি করে, বোটিং করে, খাওয়া দাওয়া সেরে এখন আমরা রওনা দিলাম পুরুলিয়ার দিকে। এখন অলরেডি ঘড়িতে বাজছে প্রায় 3:30, আর এখান থেকে আমাদের যে থাকার জায়গা মানে পাথর ডুংরি ইকো কটেজ, সেটার ডিস্টেন্স 38 কিলোমিটার। সময় লাগবে প্রায় 1.5 ঘন্টার মতো। পুরুলিয়ার ভিডিওটা শুরু হচ্ছে এখান থেকেই মানে চান্ডিল ড্যাম থেকেই। চলুন শুরু করা যাক। আমরা এখন ওয়েস্ট বেঙ্গল ঢুকছি। ওই আদারডি বলে একটা জায়গা আছে, আদারডি গৌরীডি, মানে ঝাড়খণ্ডের দিক থেকে শেষ দুটো গ্রাম বোধ হয় ওই আদারডি গৌরীডি। তো সেই দুটো গ্রাম পার করছি, আর এরপরে শুরু হবে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের যে প্রথম গ্রাম যেটা বলেছিলাম ভালুবাসা, সেই ভালুবাসা গ্রাম আমার ডান হাতে পড়বে। আর এই জায়গাটা অ্যাকচুয়ালি শাল গাছের জঙ্গল, দুই পাশটা, সামনে পুরুলিয়ার পাহাড়গুলো দেখা যাচ্ছে, ছোট ছোট যে পাহাড়গুলো। দারুণ রাস্তাটা, দারুণ, এক্সিলেন্ট। এই আমরা ইন্টারস্টেট নাকা চেক পার করে ঢুকে পড়লাম ওয়েস্ট বেঙ্গলে। আমরা মোটামুটি হারিয়ে ফেলেছি রাস্তা। হারিয়ে ফেলেছি মানে এমন ভুল রাস্তায় এসেছি যে আমাদের পুকুরের পাড় ধরে আসতে হয়েছে। তারপরে ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তা, সেখানে অ্যাকচুয়ালি কোনো রাস্তাই নেই, মাটির রাস্তা। আমরা হোটেলে ফোন করেছিলাম একটা গ্রামে এসে পৌঁছানোর পরে, সেই গ্রামটার নাম পুরুডি। হোটেলের লোক বললেন যে হ্যাঁ ঠিক রাস্তাতেই আছেন, মানে ওই রাস্তাটাই আসবে, কিন্তু এইরকম ভয়ঙ্কর রাস্তা নেই, কিছু বেটার রাস্তা রয়েছে, সেটা আগামীকাল সকালে যখন আমরা বেরোবো বুঝতে পারবো। বাট এখনও মোটামুটি দেখাচ্ছে যে 1.5 কিলোমিটার রয়েছে। আমরা এইভাবে মোটামুটি গত 5 কিলোমিটার ধরে ঘুরে বেড়াচ্ছি আর কি। দেখাই রাস্তাটা। আমরা যতক্ষণে পৌঁছলাম ততক্ষণে সন্ধ্যা নেমে এসেছে। টুকটাক ফর্মালিটিস সেরে সোজা রুমে। আমরা এই মাত্র জাস্ট ঢুকলাম পাথর ডুংরি ইকো রিসর্টে। চারপাশটা তো দারুণ, বাইরেটা দারুণ, জাস্ট ঢুকেই মনে হলো অপূর্ব। আমরা ভাবছিলাম কোন রাস্তা দিয়ে কোন ভেতরে চলে এলাম। এই ঘরটা আপনাদের দেখাই, ঘরটা দেখলেও বুঝতে পারবেন যে ঘরটা বেশ সুন্দর। বাইরেটা দেখাচ্ছি আজকে রাত্রেবেলায় যেটুকু সম্ভব, কাল সকালবেলায়। আর এই যে বড় পর্দাটা দেখছেন,
এই পর্দাটা সরালে ওপারে কি আছে সেটা আর আজকে দেখাচ্ছি না, ওটা কাল সকালে দেখাবো। এই সিঁড়ি দিয়ে উঠে এসে এই হচ্ছে দরজা। এখানে দুটো চেয়ার রয়েছে, এখানে একটা টি টেবিল, পাশে একটা সুন্দর সোফা, এখানে একটা বিছানা, বিছানার ওপরে তোতা, আর এখানে একটা সাইড টেবিল রয়েছে, দুটো বালিশ, টাওয়াল দেওয়া আছে, এদিকে একটা সাইড টেবিল, এখানে একটা ক্লোজেট রয়েছে, এখানে একটা ক্লোজেট রয়েছে, আর এই যে বাথরুম, কমোড, গিজার, সুন্দর শাওয়ার, বেসিন, ওপরে এসি, এদিকে একটা সুন্দর, এই হচ্ছে মোটামুটি রুম। আর এদিক থেকে বেরোলে এই যে ওদের রিসেপশনটা এদিকে, পার্কিং এইদিকে, আর এই হলো আমাদের রুম। এখন বাজছে রাত্রি 10টা। সন্ধ্যেবেলায় খাওয়া দাওয়া করার পরে একটা কফি টফি খেয়ে তারপরে তখন গান বাজনা হচ্ছিল। এখন আমরা খেতে এলাম, ওদের যে ডাইনিং স্পেসটা রয়েছে সেখানে বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো, ওনারা খাবার সার্ভ করছেন। খাবারটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, আর আশা করছি আগামীকাল সকালে আশপাশটা দেখে আরও ভালো লাগবে। তো চলুন ডিনারটা আপনাদের দেখাই। ভাতের ওপর দেখা যাচ্ছে না, তবে ঘি রয়েছে, তার সাথে আলু ভাজা, ওই ঝুরি আলু ভাজা নয় যেটা চিপসের মতো, অ্যাকচুয়ালি আলু ভাজা সুন্দর, তার সাথে একটা বেগুন ভাজা, ডাল রয়েছে, একটা তরকারি রয়েছে, এটা সম্ভবত ফুলকপির তরকারি, হ্যাঁ এটা ফুলকপির তরকারি। আচ্ছা, লঙ্কা অনেকগুলো দেওয়া রয়েছে, লাগবে। চিকেন রয়েছে, হ্যাঁ বেশ ভালো পরিমাণে রয়েছে, আর শেষ পাতে একটা রসগোল্লা, তার সাথে স্যালাড। সুন্দর রাত্রিবেলার খাবারটা কিন্তু বেশ সুন্দর। খাওয়া শেষ, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে রসগোল্লাটা। আমি জেনারেলি রসগোল্লা পছন্দ করি না, এখানে রসগোল্লাটা যেমন সাদা তেমন সুস্বাদু। 10:30 বেজে গেছে, এরপরে ভয়ঙ্কর ঘুম পাচ্ছে। পুরুলিয়ায় ঠিক যতটা ভেবেছিলাম ততটা ঠান্ডা কিন্তু পড়েনি। যাই হোক, গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালবেলায়। সকালবেলাটা এই রকমই, মানে ওইদিকে তো একটা বিশাল বড় দরজা রয়েছে যেটা বারান্দাই বলা যেতে পারে, আর এই দিকেও একটা বারান্দা। এই দিকের বারান্দাটায় খুললে এই পাহাড়, আর এখন সকাল 9:45 বাজে। এখন এই বুড়ো পাহাড়, এই পাহাড়টার নাম বুড়ো পাহাড়, এই বুড়ো পাহাড়ের ওপর থেকে সূর্য উঁকি মারছে। যখন পুরুলিয়া বেড়াতে আসবেন এখানে আসুন, থাকুন, তবে পুরুলিয়ার ঘোরাঘুরি বাদ দিয়ে একদিন এক্সট্রা হাতে সময় রাখুন, যেদিন সোফায় বসে বিছানায় শুয়ে গড়াগড়ি খেয়ে এই 4-5টা ঘুরে, এই সামনে এতটা স্পেস রয়েছে, এই সমস্ত করেই আপনার সারাদিন কাটিয়ে ফেলতে পারবেন। এই যে সুন্দর রোদটা এসে পড়ছে না গায়ে, এই যে কি মাখনের মতো লাগছে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আমার খুব ব্যক্তিগতভাবে ভাল লাগছে, দারুণ অসাধারণ এক্সপিরিয়েন্স। আমরা এখন ব্রেকফাস্ট করতে বসে গেছি। ব্রেকফাস্টে সুন্দর ভাজা লুচি রয়েছে, তার সাথে একটা আলুর তরকারি, আর তার সাথে ডিম সেদ্ধ। তো এই দিয়ে আমাদের ব্রেকফাস্ট শুরু করে ফেলি, আর অপেক্ষা করা যাচ্ছে না, কারণ এমনিতেই দেরি হয়ে গেছে, বেরোতেও হবে। এখন আমরা বেরিয়ে গেলাম, আমাদের বেরোতে বেরোতে 10:30 পার হয়ে গেছে। এইবারে যে রাস্তাটা ধরতে হবে, 1 সেকেন্ড দাঁড়িয়ে কাউকে একটা জিজ্ঞেস করে নিতে হবে। গুগল ম্যাপের ওপরে কিন্তু একেবারেই ভরসা করা যায় না। আমরা প্রথমে যেখানে যাব সেটা হচ্ছে পাখি পাহাড়, পারডির দিকের রাস্তা।
আমাদের অ্যাকচুয়ালি গতকাল যে ভুলটা হয়েছিল, এই সোজা রাস্তাটা ধরে আমরা এসেছিলাম, এসে অ্যাকচুয়ালি এই দিকে যে পেছনে এই রাস্তাটা ধরে আমাদের যাওয়া উচিত ছিল। আর আমরা সেই উচিত কাজটা না করে যেটা করি সেটা হচ্ছে গুগলের কথা অনুযায়ী এইখান দিয়ে ঢুকে যাই। এইটা দিয়ে ঢুকে যাওয়ার দরুন এই যে এই পুকুরের পাশ দিয়ে যে রাস্তাটা, এই পাশ দিয়ে আমাদের গিয়ে ওইভাবে ভেতরে ভেতরে যেতে হয়, যেটা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল কাল রাত্রিরে। আজকে এটা দেখে বুঝলাম যে আমরা মোটামুটি 80% রাস্তা ঠিকঠাক এসেছিলাম, বাকি 20% আমরা ভয়ঙ্কর ঘেঁটে ফেলেছিলাম। তো যাই হোক, আজকে এই রাস্তাটা দিয়ে এখন আমরা যাব। পুরুলিয়া ঘুরে দেখার অনেকগুলো জায়গার মধ্যে এই দিকটা মানে অযোধ্যা সার্কিট অন্যতম জনপ্রিয়। তবে আমাদের হাতে যতটা সময় ছিল তাতে বাঘমুন্ডির দিকটাই ঘুরে দেখা সম্ভব। মুরুগুমার দিকটা পাহাড়ের অপর প্রান্তে, ফলত সেই দিকটা তুলে রাখা রইল পরে কোনো এক সময়ের জন্য। পুরুলিয়ার অযোধ্যা সার্কিটের প্রথম লোকেশন বলা যেতে পারে এই পাখি পাহাড়কে। আসলে এই পাহাড়ের নাম কিন্তু পাখি পাহাড় ছিল না, এই পাহাড়ের নাম ছিল মুড়াবুরু। মুড়া মানে হচ্ছে ন্যাড়া, আর বুরু মানে হচ্ছে পাহাড়। এই 800 মিটারের যে পাহাড়টা, সেই পাহাড়টা কিন্তু ন্যাড়া পাহাড়, মানে এই দিকের যে স্লোপটা সেদিকে কোনো গাছ নেই। কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজের চিত্রকর চিত্তদে তিনি যখন এখানে আসেন তখন তার মনে হয় যে এই জায়গাটার সাথে পাখির উড়ে যাওয়ার একটা রিদম রয়েছে, আর তাই তিনি তার 31 জন স্টুডেন্টকে সঙ্গে নিয়ে এই পাহাড়ের গায়ে, যেটা স্টিফ সাইড যেদিকটা, সেদিকে 65টা পাখির ছবি এঁকেছিলেন। তো সেই পাখির ছবি থেকেই কিন্তু এই জায়গাটার নাম পাখি পাহাড় হয়ে যায়। এই পাখি পাহাড় অবধি পৌঁছানোর জন্য যে পিচের রাস্তাটা আছে, সেই পিচের রাস্তায় প্রথমে আগে গাড়ি দাঁড় করাতে হবে, তারপরে এই জঙ্গলের মধ্যে দিয়ে খানিকটা হেঁটে যেতে হবে। এই যে চারপাশটা নিচের জঙ্গলটা, এটার ভেতর দিয়ে হাঁটাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এটা আগে একটা সময় পিকনিক স্পট ছিল, মানে এরকমই শুনেছি। এখন এখানে পিকনিক করা বা আগুন জ্বালা রেস্ট্রিক্টেড। চলুন একটু ঘুরে দেখে আসি। এখানে অনেকেই আছেন গাইড, আপনি চাইলে নিয়ে নিতে পারেন তাদেরকে সঙ্গে। মানে ওনারা এই আশেপাশের গ্রামেরই, ওনাদের এটা একটা রুজি আর কি, যে আপনাকে এই জঙ্গলের পথ দেখিয়ে নিয়ে যাবেন এবং এই পাখি পাহাড়ের যে ডিটেলসগুলো, যে গল্পগুলো, সেগুলো ওনারা আপনাকে বলবেন। হাঁটার রাস্তাগুলো দেখলেই বুঝতে পারবেন যে এই রাস্তা দিয়ে মানুষ হেঁটে গেছেন। সেই রাস্তাগুলো ফলো করলে কোনো অসুবিধা নেই, আদারওয়াইজ আপনি ওনাদের সাথে চাইলে যেতে পারেন। নমিনাল কিছু চার্জেস বোধহয় ওনারা নেন। এখানে একটু হেঁটে উঠে এলে, এই ট্রেলগুলো ধরেই মোটামুটি আরেকটু হেঁটে উঠে এলে বেশ কিছু পাথর রয়েছে, যে পাথরগুলোর ওপরে সুন্দর সুন্দর কারুকাজ করা আছে। কারুকাজ মানে নকশা করা আছে আর কি। বড় বড় বেশ কিছু পাথর আছে, সেগুলোর গায়ে এই নকশা করা আছে, রং করা আছে। এগুলোই মূলত ঘুরিয়ে দেখানো হয়। আর যদি আপনি পাখি পাহাড়ে যেতে চান, আমরা এইখানটায় দাঁড়িয়ে আছি, পাখি পাহাড় হচ্ছে এই জায়গাটায়, মানে এক্স্যাক্ট এই জঙ্গল পেরিয়ে দেখা যাচ্ছে না, কিন্তু জঙ্গলটা পেরোলে তারপরে পাখি পাহাড় শুরু। এই পাহাড়ের গায়ে যে পাখি আঁকা আছে সেইটা দেখার জন্য ইদার চোখে দেখা সম্ভব, কিংবা খুব ভালো ক্যামেরা হলে তাহলে দেখা সম্ভব। এটা হচ্ছে গাছের বানানো সিঁড়ি, গাছ নিজে থেকেই বানিয়ে দিয়েছে এই সিঁড়ি। কি হবে বলে দাও। পাখি পাহাড় থেকে বেরিয়ে আমাদের গন্তব্য এবার অযোধ্যা পাহাড়। মেইন রোডে উঠে এসে মাঠা ফরেস্ট পেরিয়ে কিছুটা এগিয়ে আবারও ডান দিকে ঢুকলেই সোজা দেখা যায় অযোধ্যা পাহাড়। এখন বাজছে 12:40 আর আমরা এসে পৌঁছলাম লহরিয়া শিব মন্দিরে। তো লহরিয়া শিব মন্দিরে ঢোকার জন্য গাড়ির লাইন বেশ অনেকটা দূর থেকে শুরু হয়েছে। আজকে এখানে ভয়ঙ্কর ভিড়। এমনিতে দৃশ্য তো যে মেলার মতো চারিদিকে রয়েছে, এটা দেখেই বোঝা যায় যে এখানে রেগুলার একটা ভিড় হয়।
কিন্তু আজকে মনে হচ্ছে আর একটু বেশিই ভিড়। তো মোটামুটি মন্দিরের কাছাকাছি একটা জায়গায় পার্কিং করে আপাতত ভেতরের দিকে যাই। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি লহরিয়া শিব মন্দিরের সামনে। আসলে বাইরে এই যে বাস, এত গাড়ি, এই সমস্ত যে ভিড় দেখে ভেবেছিলাম যে মন্দিরে ভয়ঙ্কর ভিড় হবে। মন্দিরে কিন্তু সেই অর্থে ভিড় বিশাল কিছু নেই। এই মন্দিরের ঠিক পাশেই হচ্ছে কেষ্টবাজার ড্যাম। তো এইটা সেই কারণে একটা পিকনিক স্পট। তো মোটামুটি লোকজন আসছেন মন্দিরে টুক করে একটু পুজো দিয়ে আশেপাশে একটু ঘুরে তারপরে কিন্তু পিকনিক, খাওয়া দাওয়া, হই হুল্লোড়, আর তাতেই এত ভিড় আর কি। আর ওদিকে লহরিয়া শিব মন্দির থেকে বেরিয়ে তারপরে 2-1 প্যাঁচ ওপরে উঠে এলেই এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, যেখান থেকে অ্যাকচুয়ালি লহরিয়া শিব মন্দিরটা এবং তার সাথে যে ড্যামটা রয়েছে পাশে, কেষ্টপুর ড্যাম বোধহয়, এই দুটো জায়গা খুব সুন্দর দেখা যায়। এই দিকটাই মানে পাহাড়ের এই সাইডটার লাস্ট ভিউ পয়েন্ট। এখন এই মুহূর্তে এসে দাঁড়িয়ে আছি লোয়ার ড্যামের সামনে। লোয়ার ড্যামের সামনে তার কারণ এই যে ফেন্সিংটা রয়েছে, ফেন্সিংয়ের এই দিকে হচ্ছে লোয়ার ড্যাম। বেসিক্যালি লোয়ার ড্যামে কিন্তু নামা প্রোহিবিটেডের কারণ একটাই, যেটা বেশিরভাগ জায়গা বন্ধ হয়ে যাওয়ার কারণ, যে সেলফি তুলতে গিয়ে এখান থেকে একটা কেউ পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়, তারপর থেকে এই লোয়ার ড্যাম বন্ধ। সেলফি তুলুন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু একটু সতর্কতা যদি থাকে তাহলে এই সব জায়গাগুলো অ্যাটলিস্ট মানুষ আরও দীর্ঘদিন ধরে উপভোগ করতে পারে বলেই মনে হয়। তো যাই হোক, সেসব যার যার নিজের ব্যাপার, এই বিষয়ে জ্ঞান দিয়ে লাভ নেই, আলোচনা বাড়িয়েও লাভ নেই। যেটা ঘটনা, এইদিকে দেখাই লোয়ার ড্যামটা। এইটা হচ্ছে লোয়ার ড্যাম, এটার এই বাঁ দিকে এইটা হচ্ছে লহরিয়া শিব মন্দিরের রাস্তা, আর এই দিকে ডান দিক দিয়ে চলে গেলে যেটা আমরা আপার ড্যামের দিকে চলে যাচ্ছি, এইটা আপার ড্যামের রাস্তা। যাই হোক, এইবারে আমরা রওনা দেব আমাদের পরবর্তী গন্তব্য আপার ড্যামের দিকে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি আপার ড্যামে। আপার ড্যামটা বেশ সুন্দর, অনেকটা রাস্তা রয়েছে এই ড্যামের পাশে, ওইখানে গিয়ে শেষ। তো আমরা এখন এই দিক দিয়েই যাব, এই দিক দিয়ে গিয়েই কিন্তু মার্বেল লেক বা বামনি ফলস পড়বে। আর এখন দাঁড়িয়েছি একটু আখের রস খাওয়ার, আর তার সাথে একটু আখ খাওয়ার। সুন্দর খেতে, 20 টাকা করে গ্লাস। এখানে এসে 20 টাকা ঠিকঠাকই দাম, এত ওপরে পাওয়া যাচ্ছে। সব থেকে বড় কথা, এই দিকটায় ড্যামের এই দিকটায় কিন্তু একদম জঙ্গল, আর সেটা একদম অপূর্ব দেখতে লাগছে আর কি। এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাব আপার ড্যাম থেকে। এখান থেকে বেরিয়ে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে মার্বেল লেক। এই রাস্তাটা দিয়ে সোজা পেরিয়ে গেলে মার্বেল লেক, এটা দিয়ে গেলেই বামনি ফলস পড়বে। তো চলুন বেরিয়ে যাওয়া যাক। এইটা সব আপার ড্যামের পাশে পিকনিক চলছে। এই দিকটায় না গিয়ে আমরা যাব হচ্ছে এই রাস্তাটা, যেদিকে অযোধ্যা পাহাড় উঠে যাচ্ছে, এইদিকেই বামনি ফলস আর এদিকেই মার্বেল লেক। রাস্তা ওই জাস্ট আপার ড্যামটা পেরোনোর পরে রাস্তাটা একটু খারাপ ছিল, বাট এখান থেকে আবার ঠিকঠাক হয়ে গেছে। এই সুন্দর ফেন্সিং করা আছে রাস্তায়। এখানে পুরুলিয়া জেলা পুলিশের একটা ম্যাপ দেওয়া আছে, এক্স্যাক্ট এই অযোধ্যা সার্কিটটা কিভাবে ঘোরা যেতে পারে সেই পুরো জিনিসটা এখানে কিন্তু দেওয়া আছে। এইটা দেখে মোটামুটি আপনি যাতায়াত করতে পারেন। যেমন এখানে লহরিয়া মন্দিরটা রয়েছে, আমরা ওখান দিয়ে এসে আপার ড্যামে এলাম। আপার ড্যাম থেকে ঘুরে আমরা মার্বেল লেক না গিয়ে এই নিচে নেমে চলে এসেছি। এবার নিচে নেমে এই যে বামনি ফলস সামনে একটা জায়গায় দেখা যাচ্ছে, বামনি ফলস মানে আমরা এখন তুর্গা ড্যাম দেখতে পারবো, কিন্তু আমাদেরকে এই দিক দিয়েই কোথাও একটা আবার আপার ড্যাম যেতে হবে।
তারপরে আমরা কোনো একটা ভাবে মার্বেল লেক দেখতে পারবো। আমি জানি না, একটা গন্ডগোল হয়ে গেল। মার্বেল লেকটা যদি আমরা আগে দেখে নিতাম ভালো হতো। মার্বেল লেক থেকে ওইদিকে গেলে হচ্ছে ময়ূর পাহাড়, আর ময়ূর পাহাড় থেকে ওপরে গেলে হিল টপ। এইটা হচ্ছে বামনি ফলসের গেট, এটা দিয়ে আমরা এখন নেমে যাব। এখন এই বামনি ফলস দেখার জন্য কতটা নামতে হবে সেই আইডিয়াটা নেই, দেখি নামি। আপাতত এখানে প্রচণ্ড ভিড়, ভয়ানক ভিড় রয়েছে দেখুন। বামনি ফলসে বেসিক্যালি খানিক দূর নেমে আসার পরে দুটো ভিউ পয়েন্ট রয়েছে। একটা ভিউ পয়েন্ট রয়েছে যেখানে নামাটা তুলনামূলকভাবে সহজ এবং সেখানে সবাই পৌঁছতে পারছেন, অনেকে যাচ্ছেন, প্রচণ্ড ভিড়, ছবি তোলার জায়গা। সেই স্টেপটা থেকে আরেকটু নেমে এসে আরেকটা ভিউ পয়েন্ট রয়েছে, সেই জায়গাটা কিন্তু খুব স্টিপ, মানে খুব স্টিপলি নিচে নেমে গেছে। তবুও অনেকে সাহস করে যাচ্ছেনও, সঙ্গে বাচ্চাকেও নিয়ে যাচ্ছেন। আর এরপরে যদি আপনি আরও নিচে নামতে চান তাহলে একজন আস্তে আস্তে বলছিল, শুনলাম প্রায় 500 সিঁড়ি নিচে নেমে গেলে একদম নিচের ভিউ পয়েন্টে পৌঁছতে পারবেন। কিন্তু সেখানে প্রপার কোনো সিঁড়ি নেই, পুরোটাই পাথরের রাস্তা। তো ফার্স্ট ভিউ পয়েন্ট অবধি একটু ঠিকঠাক সিঁড়ি আছে। এই অবধি পৌঁছলে বা সেকেন্ড ভিউ পয়েন্ট অবধি পৌঁছলে যেটা দেখা যায় সেটা হচ্ছে নিচের নদীটা, আর সেটা অপূর্ব দেখতে। পাহাড়ের ওপরে দাঁড়িয়ে জঙ্গলের মাঝখান দিয়ে সূর্যকে দেখা যাচ্ছে, এটাও কিন্তু একটা দারুণ ভিউ বলা যেতে পারে। অপূর্ব লাগছে এই জায়গাটা। তবে ডেফিনেটলি একদম মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সাবধানতা। বর্ষাকালে এই জায়গাটা কিন্তু খুবই ভয়ঙ্কর হয়ে যেতে পারে বলে বা হয়ে যায় বলে আমার ধারণা। এখন লোকে পাথরের ওপর পা দিয়ে, লম্বা লম্বা পাথরের ওপর পা দিয়ে হাত ধরে উঠে যাচ্ছে, বাট দ্যাট ইজ রিস্কি। বেড়াতে এসে ভালো করে দেখা, সুন্দর করে ঘোরা, এটাই তো সব কিছু। রিস্ক নিয়ে অযথা কোনো লাভ নেই। চলুন এরপরে ফিরে যাই। এখন উঠতে হবে প্রায় 300-400 কাছাকাছি সিঁড়ি। এখন অলরেডি বাজছে 2:40। যেটা বলতে ভুলে গিয়েছিলাম যে এই বামনি ফলস কিন্তু খোলা থাকে বিকেল 4টে পর্যন্ত। 4টের পরে কিন্তু এখানে আসার অ্যালাউড নয়। তো ঠিক আছে, মোটামুটি ঘুরে দেখা হয়ে গেল। ওপরে উঠতে আর মিনিট 15-20 লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলা হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ, হ্যালো। এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। আপার ড্যাম পেরোনোর পরে যে রাস্তাটা বামনি ফলসের দিকে চলে গেছে সেটা কিন্তু ওয়ান ওয়ে। যদি আপনি অযোধ্যা হিলটপ যেতে চান তাহলে আগে হিলটপ ঘুরে তারপর মার্বেল লেক দেখে বামনি ফলসের দিকে যাওয়া ঠিক হবে। আমরা এটা জানতাম না, ফলে আমাদের আবারও এক পাক ঘুরতে হয়েছিল। আমরা এখন রয়েছি অযোধ্যা হিলটপে। এখন 4টে বেজে গেছে। অযোধ্যা হিলটপে আমরা কোনো একটা জায়গা দেখছিলাম খাওয়ার জন্য। তো আমরা মোটামুটি আপাতত দৃশ্য তো দেখে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এই জায়গাটা, ফার্ম হাউস কিচেন। আচ্ছা, যেহেতু খুব কম সময়ের মধ্যে কি পাওয়া যায় সেটাই ভাবছিলাম, তো সব থেকে ফার্স্ট যেটা সার্ভ হয় বিরিয়ানি, সেটাই আমরা অর্ডার করে দিয়েছি। আর বিরিয়ানি চলে এসেছে। বিরিয়ানির দাম 219 টাকা। তো চিকেন বিরিয়ানি, ছোট ছোট চিকেনের পিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বটে, আর 2 পিস দেওয়ার কথা আছে। দেখি, ও একটা ডিম রয়েছে আর 2টো পিসও রয়েছে। অযোধ্যা হিলটপে খাওয়া দাওয়া করে ইচ্ছে থাকলেও আমরা অযোধ্যা হেয়ারপিন ভিউ পয়েন্টের দিকে আর যেতে পারিনি, কারণ তখন আস্তে আস্তে সন্ধে নেমে আসছে। আমরা সোজা রওনা দিয়েছিলাম মার্বেল লেকের দিকে। এখন বাজছে বিকেল 5:10 আর আমরা অবশেষে এসে পৌঁছলাম মার্বেল লেকে। যখন আমরা প্রথমবার মার্বেল লেকের যে রাস্তার এন্ট্রিটা ডান হাতে ছেড়ে চলে গেছিলাম বামনি ফলসের দিকে, তখন 2:30 বাজছিল। যাই হোক, সূর্যাস্ত তো হয়েই গেছে মোটামুটি। একটা অদ্ভুত থমথমে পরিবেশ রয়েছে। একটা জিনিস ভালো হয়েছে যে মানুষজন একটু এখানে কম।
ওই ছোট্ট রাস্তা দিয়ে ঢুকে এসে চারিদিকে তো এতক্ষণ আমরা পাহাড় জঙ্গল দেখছিলাম, এই পাহাড় জঙ্গলের মধ্যে এই মার্বেল লেক কিন্তু জাস্ট একটা সারপ্রাইজ বলতে পারেন। এই মার্বেল লেককে বেসিক্যালি তরপানিয়া বা তারপানিয়া লেক বলা হয়, স্থানীয়রা বলেন। স্থানীয়রা এই লেকটাকে আবার ব্লু লেকও বলেন যখন এই লেকের জল নীল থাকে, যদিও এখন এসে দৃশ্যত লেকের জল দেখে নীল বলে মনে হচ্ছে না। সেই নীল জলটা জেনারেলি দেখা যায় হচ্ছে বর্ষাকালে, যখন চারপাশ থেকে আরও জল আসে। তখন আবার আরেকটা সমস্যা হচ্ছে যে এখানে হড়পা বান দেখা যায়, ফলে খুব সতর্ক থাকতে হবে যদি আপনি বর্ষাকালে এই মার্বেল লেকে আসেন। তো যাই হোক, এইটা বেসিক্যালি একটা ওপেন পিট। বলা হয় যে এখানে যে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টগুলো হচ্ছিল সেইগুলোর সময় তো এখানে অনেক ডায়নামাইট ব্লাস্ট করা হয়। সেই কোনো একটা ডায়নামাইট ব্লাস্টের পরে বা একাধিক ডায়নামাইট ব্লাস্ট আশেপাশে হওয়ার পরে পাহাড়ের ভেতরের যে জল, সেই জল এসে এই জায়গাটায় জমা হয়। এটা বেসিক্যালি একটা ওপেন মাইন বলা যেতে পারে। সেখানেই কিন্তু এই লেকটার জন্ম হয়েছে। লেকটা দেখলে একটা মজার জিনিস লক্ষ্য করবেন যে পুরো লেকটা কিন্তু ভয়ঙ্করভাবে খাড়া। মানে চারপাশের যে পাথরগুলো আছে, আপনি আর কোনো জায়গা থেকে কিন্তু লেকে নামতে পারবেন না। শুধুমাত্র ওইখানে একটু করা আছে, ওটা প্রাকৃতিক, মানে এটা প্রাকৃতিকভাবে তৈরি নয়। আমার মনে হয় এটা ম্যানমেড, যে নামার যে রাস্তাটা তৈরি করা হয়েছে সেটা ম্যানমেড রাস্তা। শুধু এইটুকু জায়গা নয়, লেকের চারপাশে পুরো জায়গাটাই কিন্তু ভয়ঙ্কর খাড়াই। এই পুরো জিনিসটাই একটা ভয়ঙ্কর সুন্দর রূপ নেবে যদি আপনি বর্ষাকালে আসেন। তো যাই হোক, এই হলো মার্বেল লেক। আর এই মার্বেল লেক আমাদের আজকের শেষ গন্তব্য। এরপরে আমরা ফিরে যাব সোজা আমাদের হোটেলে। মার্বেল লেক থেকে ফেরার পথে চাইলে আমরা চড়িদা গ্রাম যেতে পারতাম, কিন্তু সেটা সন্ধে হয়ে যাবে বলে আর যাচ্ছি না। আগামীকাল যখন আমরা বাড়ি ফিরব তখন চড়িদা মুখোশ গ্রাম দেখে তারপরে বাড়ি ফিরব। তো চলুন এখন টুয়ার্ডস হোটেল ফিরে যাওয়া যাক। রাতে হোটেলে ফিরে সেদিন আমাদের জন্য ছিল বনফায়ার আর বারবিকিউয়ের ব্যবস্থা। অল্প আঁচে খানিকক্ষণ গান বাজনা, গল্প, আড্ডা, তারপর ডিনার সেরে ঘুম। সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি। ডাইনিং হলের ভেতরে বসলাম না, কারণ বাইরে সুন্দর রোদ, আর সেই রোদে বসে আপাতত লুচি আর ছোলার ডাল, তার সাথে একটা মিষ্টি আর ডিম সেদ্ধ, দারুণ ব্রেকফাস্ট। এরপর আমরা বেরিয়ে যাবো এখান থেকে। অলরেডি 9:30 বেজে গেছে। আমরা এখন বেরোচ্ছি, সকাল 10টা বাজছে। আর বেরোনোর আগে আপনাদের সাথে আলাপ করিয়ে দিই, এই প্রপার্টিটার ম্যানেজার যিনি দেখভাল করেন, তনয় চ্যাটার্জি। তনয়দাকে আমি একটু বলতে বলবো যে এই জায়গাটায় এলে আপনি কিভাবে আসবেন, বা যদি ট্রেনে আসেন বা যদি প্রাইভেট কারেও আসেন কীভাবে আসবেন, তনয়দা একটু বলে দিচ্ছে, বা এই জায়গাটার সম্পর্কে আরেকটু ডিটেলস তনয়দা আপনাদেরকে জানিয়ে দিচ্ছে। এখানে আমাদের এখানে আসতে হলে আপনাকে বরাভূমি স্টেশনে কিংবা উরমাতে কিংবা পুরুলিয়া থেকেও নামা যেতে পারে, ঠিক আছে? গাড়ি আছে, কোনোদিন আমরা কার সার্ভিস দিই এখান থেকে। আচ্ছা, আপনাদেরকে ফোন করলে আমাদেরকে ফোন করলে এখানে পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, মোটামুটি ওখান থেকে আসতে কতক্ষণ লাগবে? মোটামুটি বরাভূমি থেকে এখানে আসতে 30 ঘন্টা 40 আধ ঘন্টা লাগবে, 25 মিনিট আধ ঘন্টা। আর যদি কেউ বুকিং করতে চায় তাহলে কিভাবে বুকিং করবে? বুকিং করতে আমাদের অনলাইন নাম্বার আছে, ওই নাম্বার দিয়ে দেবো আমরা, ওই নাম্বার থেকে বুকিং হবে। আচ্ছা, আমি সেটা ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো। আর এই জায়গাটার এক্স্যাক্ট নাম কি বললে লোকজন চিনতে পারবে? সিরিঙ্গি। তো যাই হোক, এইখানে আজকে আমাদের এই অবধি। এরপরে আমরা বেরিয়ে পড়ব আমাদের রাস্তায়। চলুন, দেখা হচ্ছে। এখন বাজছে 11:30, আর আমরা এসে পৌঁছলাম পুরুলিয়ার মুখোশ গ্রাম চড়িদাতে। মূলত এই গ্রামে ছৌ নাচের সাথে যুক্ত যে মুখোশগুলো সেগুলো পাওয়া যায়। জেনারেলি 2 ধরনের মুখোশ হয়, একটা হচ্ছে বাড়িতে সাজিয়ে রাখার মুখোশ, আর একটা যখন ছৌ নাচের সময় শিল্পী পরেন তখন ব্যবহার করার জন্য মুখোশ। এই ছৌ নাচ কিন্তু এক ধরনের উপজাতীয় নাচ, যার মধ্যে ক্লাসিক্যাল এবং মার্শাল আর্টও রয়েছে। বেসিক্যালি ভারতবর্ষ বা সারা বিশ্বে
তিনটে জায়গাকে ছৌ নাচের জন্য বিখ্যাত বলে মনে করা হয়, বা সেই জায়গাগুলো থেকেই ছৌ নাচের উৎপত্তি বা প্রসার বলে মনে করা হয়। সেটা হচ্ছে 1 নম্বর পুরুলিয়া পশ্চিমবঙ্গের, 2 নম্বর হচ্ছে ওড়িশার ময়ূরভঞ্জ, আর 3 নম্বর হচ্ছে ঝাড়খণ্ডের সেরাইকেল্লা। এই যে ছৌ নাচ, তার একটা মূল পার্ট হচ্ছে মুখোশ, আর সেই মুখোশের জন্যই বিখ্যাত এই চড়িদা গ্রাম। বলা হয় যে আজ থেকে 150 বছর আগে এই বাঘমুন্ডির রাজা মদন সিং দেও তাঁর যে প্রাসাদ, সেখানে দেবতার মূর্তি তৈরি করার জন্য বর্ধমান থেকে কয়েকজন মূর্তি শিল্পীকে এই গ্রামে নিয়ে আসেন, এবং তার বংশধররাই বংশ পরম্পরায় এই ছৌয়ের মুখোশ বানানোর যে ধারা, সেটাকে বয়ে নিয়ে চলেছেন। এখানে রাস্তার বাইরে প্রচুর দোকান রয়েছে, এবং সেই দোকানগুলোয় বিভিন্ন শিল্পী তাদের হাতের কাজ বিক্রি করছেন। আচ্ছা, এখানে হাঁটতে হাঁটতে আমি হঠাৎ দেখলাম একটা মুখোশ মিউজিয়াম রয়েছে। চলুন মুখোশ মিউজিয়ামটা ঘুরে আসি। চড়িদা গ্রামে ঢোকার সঙ্গে সঙ্গে যে জায়গাটায় গাড়ির পার্কিং রয়েছে, সেখানে বেশ কিছু দোকান রয়েছে, কিন্তু সেই জায়গাটা ছেড়ে মেন রোডে উঠে আর একটু এগিয়ে হেঁটেই ডান হাতে ঢুকলে রয়েছে এই মুখোশ মিউজিয়াম। আর এই দিকটাতে সবাই নিজের নিজের বাড়িতে কিন্তু এই কাজগুলো করছেন। ওখানে বেসিক্যালি ছোট ছোট দোকান করা আছে, সেখানেও দেখতে পারেন। আর এইখানে কিন্তু কাজ হচ্ছে। আমি এখন মিউজিয়ামটার সামনে দাঁড়িয়ে আছি। এই মিউজিয়ামটা এখানকার যারা সূত্রধর সমিতি তারা মিলে বানিয়েছেন। নিচের তলাটা মিউজিয়াম, নিচের তলায় মিউজিয়ামে যেটা গেলে দেখতে পাবেন সেটা হচ্ছে বহু মুখোশ রয়েছে, যদিও সেই মুখোশগুলো কিন্তু পুরনো হয়ে গেছে অনেকগুলো। কিন্তু যেটা খুব ইম্পর্ট্যান্ট, যে এই মুখোশের ইতিবৃত্ত সম্পর্কে যদি আপনি জানতে চান, যে এই মুখোশ কীভাবে তৈরি করা হয়, কেন তৈরি করা হয়, সেইগুলো যদি আপনি জানতে চান, তাহলে সেই সমস্ত কিছু কিন্তু লিখে সেখানে রাখা আছে। আর বিভিন্ন ধরনের মুখোশ এই মিউজিয়ামের ভেতরে রয়েছে। তবে অবশ্যই যেটা লক্ষণীয়, যে এখানে একটা মেনটেনেন্সের অভাব রয়েছে। হয়তো একটা স্বল্প মূল্যের টিকিটের বন্দোবস্ত করলে, কারণ এটা দৃশ্যত আমার যা মনে হচ্ছে সরকারিভাবে তৈরি হলেও হয়তো চলে না, বা আমি জানি না এক্স্যাক্টলি সরকারিভাবে আদেও তৈরি কিনা। এখন যে নতুন নতুন মুখোশগুলো প্রতিনিয়ত তৈরি হচ্ছে, সেগুলোকে এনে রাখা যায়, একটা সুন্দরভাবে সেগুলোকে সংরক্ষণ করা যায়, তাহলে অনেকেই কিন্তু এখানে এসে এই পুরো আর্ট ফর্মটা নিয়ে অনেকটা জানতে পারবেন। তবে ডেফিনেটলি যখন আসবেন, চারপাশটা যখন ঘুরছেন, মিউজিয়ামটাও একটু ঘুরে নেবেন। আমাদের ফেরার রাস্তা ছিল বিষ্ণুপুর, জয়পুর, আরামবাগ হয়ে হাওড়া। দুদিকে ঘন সবুজ জঙ্গলে ঘেরা এই জার্নিটা ছিল অপূর্ব সুন্দর। বনলতা রেস্টুরেন্টে লাঞ্চ কাম বিকেলের খাওয়া সেরে যতক্ষণে ফেরার রাস্তা ধরলাম, ততক্ষণে আকাশের রং বদলে গেছে, চারপাশে জ্বলে উঠেছে আলো।